গত এক সপ্তাহ ধরে ফের সংবাদ শিরোনামে যাদবপুর। রীতিমতো শিরোনামে উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যদিও এই কাণ্ডে এখনো পর্যন্ত সময় এগোচ্ছে, তৎপরতা বেড়েছে পুলিশের, নজরে আসছে, বয়ান রেকর্ড হয়েছে ইন্দ্রানুজের। শুধু তা নয়, পুলিশি তরফে সাড়া দিলেন সৃজন ভট্টাচার্য। যতবার ডাকা হবে ততবার তিনি আসবেন বলেও যেরকম তিনি আশ্বস্ত করেছেন। অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ফের একবার এই শিরোনামে যাদবপুর, যেখানে বাম, অতি বাম রাজনীতি ফের হঠাৎ করে সংবাদ শিরোনামে রাজনীতিতে জ্বলে ওঠা এমন বেশ কিছু সেই বাম মুখগুলো অন্তত ফিরে এলো আরো একবার, যেখানে পরিষ্কার একটা অঙ্কের কথা বলি। বাংলায় নির্বাচনী অঙ্কে যাদের প্রাপ্ত নম্বর শূন্য, শুধুই শূন্য, বঙ্গ জনতা যাদের করেছে ব্রাত্য, তারাই এখন শাসকের সঙ্গে লড়াই, দ্বন্দ্বে চর্চার বিষয়। অন্তত 26-এর আগে নিজেদের প্রাসঙ্গিক করে তোলার প্রয়াস বামেদের। তৃণমূল বিজেপি রাজনীতির মোড় থেকে এখন তৃণমূল সিপিএম এ ঘোরাতেই কি যাদবপুর? আন্দোলনের আগুন ঝরালো, ভোট বাক্সে তালে ভোট ফেরাতে ব্যর্থ কেন বামেরা? প্রশ্ন তো উঠছেই। বামেদের বেনিফিটে আসল লাভ কি তাহলে শাসকের? তাই কি তাহলে বিজেপি স্যান্ডউইচ সেটিং? এমনটাও অন্তত বলছে বিভিন্ন মহল। অন্তত এই নিয়ে আমরা আজ অন্তত আলোচনার জন্য যাব, এবং অবশ্যই আমাদের সঙ্গে সানডে এডিটোরিয়াল এই মুহূর্তে আমাদের অতিথিরাও যোগ দিয়েছেন। অবশ্যই তাদের কাছেও আমরা যাব, আমাদের তার সঙ্গে আলোচনাও বিস্তারিত করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সপ্তাহ ভর জুড়ে অন্তত একেবারে 1 মার্চ যে যাদবপুরের ঘটনা অন্তত দেখলাম, কারণ যাদবপুর কাণ্ড নিয়ে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। এই ইস্যুতে কলকাতা হাইকোর্টে বঞ্চনার মুখেও যদিও পড়তে হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে যে 26-এর আগে কোথাও কি অনেক বেশি নিজেদেরকে প্রাসঙ্গিক করে তোলার একটা মরিয়া চেষ্টা বামেদের? আজ যে লড়াইটা অন্তত, যেখানে তৃণমূল বিজেপি রাজনীতির যে দ্বন্দ্ব একটা চর্চার বিষয়, যে জায়গা করে নিয়েছিল, উঠছিল সেটিং তত্ত্ব, কিন্তু আজ হঠাৎ এই 8টা দিন ধরে অন্তত রাজনীতির অলিন্দের গলিপথ কোন পথে যাচ্ছে? অন্তত বিশেষজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকরা একাধিক প্রশ্ন তুলছেন। সমালোচনা তো হবেই, কারণ একেবারে দুয়ারে 26। অন্তত হাতে যদিও ঢের কিছুটা সময় তো রয়েছে, কিন্তু তারপরও এখন তৃণমূল বিজেপির লড়াই ছেড়ে কোথাও এখন তৃণমূল সিপিএম এর এই লড়াই, বামেদের লড়াই রীতিমতো একেবারে অবশ্যই আমাদের চর্চার কেন্দ্রবিন্দু। তো অবশ্যই আমাদের সঙ্গে অতিথিরা যোগ দিয়েছেন। অবশ্যই এই নিয়ে আমাদের আজকে সানডে এডিটোরিয়াল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে তাদের সঙ্গে প্রথমে আলাপ পর্বটা সেরে নেবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র রাজস্বী লাহিড়ী। রাজস্বী দা, আলোচনায় স্বাগত জানাচ্ছি, সঙ্গে থাকুন। নমস্কার। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুস্মিতা দি, সুস্মিতা বিশ্বাস। সুস্মিতা দি, নমস্কার, আজকে আলোচনায় স্বাগত। এবং আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। ঝন্টু দাকেও স্বাগত জানাবো, নমস্কার, আলোচনায় সঙ্গে থাকার জন্য। সঙ্গে সিপিএম নেতা মানব লাহা। মানব দা, স্বাগত জানাই আজকের আলোচনায়। অবশ্য আইনজীবী মোহাম্মদ শাহিন আমাদের সঙ্গে পরবর্তীতে হয়তো যোগ দেবেন, এবং অবশ্যই তার জন্য আমরা অপেক্ষা করব। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু আমি শুরুটা আজকে সানডে এডিটোরিয়ালে ঝন্টুদার কাছে আসবো। ঝন্টুদা, শুরুতেই অন্তত আমরা বলছিলাম যে দেখুন 8টা দিন অন্তত কেটে গেল যাদবপুরের কাণ্ড, এরপরও রাজনীতির গঙ্গা জল অনেকটা বয়ে চলেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে শোরগোল পড়ে গিয়েছে, একের পর এক জিজ্ঞাসাবাদ, এখন তৎপরতা পুলিশের নজরে আসছে, কিন্তু বিষয় হচ্ছে ফের একবার শিরোনামে বাম, অতি বাম রাজনীতি। কিন্তু এটা তো ঠিক যে যাদের সংখ্যাটা অন্তত একেবারে শূন্যই, বিধানসভায় যাদেরকে এখনো পর্যন্ত অন্তত তাদের কোনো আসন নেই, একটা মরিয়া লড়াই 26-এ হবে তা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু তারপর থেকে দেখা গেল হঠাৎ করে রাজনীতির এই ঘোরটাচটা একেবারে সম্পূর্ণ বিপরীত মেরুকরণে বলছে। কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ শর্মিষ্ঠা, শোনা যাচ্ছে? একদম শোনা যাচ্ছে, বলুন। দেখো, অঙ্কের সব শিক্ষক তো, একটা বেসিক অঙ্ক দিয়ে শুরু করি। অঙ্ক আর রাজনীতির একটা অদ্ভুত মিল আছে, ইভেন রাজনীতির সাথে সবকিছুরই একটা বড় মিল আছে, যে শূন্যর সাথে কাউকে কোনো পূর্ণ সংখ্যাকে গুণ করলে কিন্তু বা সেটা অপূর্ণ সংখ্যা হলেও সেটা শূন্যই হয়ে যায়। অর্থাৎ হামসে জো টাকরায়া চুরচুর হয়ে যায়গা। অর্থাৎ এই যে তুমি শূন্য তত্ত্বটা দিয়ে শুরু করলে, শুরুটা তুমি করেছিলে অতি বাম। আমি বলছি দা নয়, 60-এর দশকের শেষ দিক থেকে বাংলার রাজনীতিতে কিছু কিছু বাম তকমাধারী দল উঠে এসেছে। অন্তত সিপিএম একটা দল তো বলতেন অতি বাম, আমরা বলতাম পাতি বাম, বিধি বাম, সতী বাম। এই যে বাম কনসেপ্টটা, এই বাম কনসেপ্টটায় মার্ক্সীয় দর্শন এদের অনেকেরই কোনো দূর দূরান্ত মার্ক্সের দর্শনের সাথে কোনো সম্পর্ক ছিল না, বরং এরা স্যান্ডউইচ কাজ করতো, বা আমরা খুব ভালোভাবে ভাবতাম যে এজেন্ট।
তুমি যদি ইতিহাসটা দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ইতিহাসে ডিএসএফ এসেছে, ফ্যাশ এসেছে, WTI এসেছে, আইসি এসেছে, তারপরে অপশনাল ফ্যাশ। তুমি দেখবে এই যে WTIC পরবর্তীকালে দেখা আমরা ইতিহাস পলিটিক্যাল হিস্ট্রি যদি প্রেসিডেন্সি এবং যাদবপুরের দেখো, সেখানে স্পষ্টত এরা কিন্তু দিনে ওই ক্যাম্পাসে বামীয় চর্চা করত। আমরা বৈঠকি বাম বলতাম রসিকতা করে, বৈঠকি বাম চর্চা করত, আবার দিনে নির্দিষ্ট সময় ক্যাম্পাসের বাইরে গিয়ে কংগ্রেস করত। আবার তুমি যদি ফ্যাশের ইতিহাসটা দেখো, শুরু করলো ওরা বামপন্থী দিয়ে, বললো আমরা বামপন্থী রাজনীতি করি, হ্যান ত্যান এইসব অনেক কিছু, কিন্তু জানা গেল একটা বড় অংশ লার্জ প্রপোর্শনের তৃণমূলের সাথে যুক্ত হয়ে গেল, পরে অস্তিত্ব বিলুপ্ত হলো। এই যে কনসেপ্টটাই ইভেন নিজে সিপিএম এর এখানে প্রতিনিধি আছে, সিপিএম এর গণসংগঠন, স্টুডেন্ট সংগঠন এসএফআই, ডিওয়াই5 রসিকতা করে ছড়ায় কষে বলতো প্রেসিডেন্সির ক্যাম্পাসের বাইরে তোমার ট্রাম লাইনের ওপারে এই অতিবামেদের কোনো জায়গা নেই, যা আছে ওই প্রেসিডেন্সি বা যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে। অর্থাৎ এই স্পেয়ারে থাকা এই সংগঠনটি বিভিন্ন সময় এজেন্ট বা মধ্যস্বত্বাভোগী কিংবা খুব ভালো ভাষা তোমার কথা ধরলে স্যান্ডউইচের কাজ করতো, স্যান্ডউইচের মাঝখানের এলিমেন্টের কাজ করতো। ধরে নাও যে এখন প্রধান বিরোধী দল হিসেবে যে যুযুধান দুটো গোষ্ঠী, তাতে প্রধান শাসক দল এবং বিরোধী দলের মধ্যে ভোট ডিফারেন্সটা লাস্ট নির্বাচন যদি ধরে নেই স্ট্যান্ডার্ড অফ দা মানে কি বলবো ভেরিয়েবলস, তাহলে আমরা 7% দেখছি। এই যে এই 7% ডিফারেন্সের একটা লার্জ প্রপোর্শনেট হচ্ছে বাম এবং কংগ্রেসের ভোট, মুখ্যত বামেদের শহুরে ভোটটা। বামেদের মিছিল বহু আছে, বহু সংখ্যালঘু মানুষ যান, তাদের একটা সংখ্যালঘু মুখ অন্যতম পশ্চিমবঙ্গের দায়িত্বে আছেন। তথাপি বামেরাও জানে ভোট মেকানিজম বা সোশ্যাল ভোট যে স্ট্রাকচার বা সোশ্যাল দর্শনে ফিলোসফিতে যে এই সংখ্যালঘু মানুষগুলো তাদের ভোট দেবে না, কারণ তারা কিন্তু প্রো পাওয়ার কেন্দ্রিক। ঠিক যেমন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা কিন্তু প্রো পাওয়ার কেন্দ্রিক, তারা কনসোলিডেটেড এক জায়গায়, এটা সাইকোলজির অ্যাসপেক্ট। তাহলে কারা ভোটটা যাবে? একটা বড় অংশ শহরে ইন্টেলেকচুয়াল পার্ট, যেটা বামেদের কিন্তু ভোট ব্যাংক। এই ভোটটা যদি কনসোলিডেটেড থেকে এটাকে অনুসরণ করে একটা মধ্যস্বত্বাভোগী ভোটটাকে শাসক কাটতে পারে তৃতীয় একটা ফ্রন্টে, তাহলে কিন্তু এই 7% ডিফারেন্সটা স্টে থাকবে কিংবা বাড়বে। অর্থাৎ এটা হলো পাটিগণিত। আর ইতিহাস যদি বলো, পাটিগণিত বা ভোট রাজনীতি ইতিহাস, দেখা গেছে টাইম টু টাইম এই দুটো বিশ্ববিদ্যালয় সেন্টার অফ এক্সেলেন্ট, তাদের অনুকরণীয় রাজনীতিতে বামেরাও কিন্তু এই কাজটা করেছে। ভোটকে কনসোলিডেটেড করা, ভোটকে লিমিটেড করার বামেদের মেকানিজম ছিল ভারত সেটা। তোমার মনে আছে যে 2007-এ ডেফিনেটলি নয়, 5-এ গ্রেটার কুচবিহার মুভমেন্টটা, বংশীবদন যেই বিচ্ছিন্নতাবাদী নেতা এখন তৃণমূলের রত্ন, এই আন্দোলনটা হঠাৎ ভোটের আগে মাথা চাড়া দিল কোথায়? কোচবিহারে। আমরা জানি ফি বছর সুভাষ সিং ভোট বয়কট করতো, তার ক্রিমটা খেত কে? সিপিএম। ভোট বয়কট করাতে মুসলিম নেপালি ভাইরা ভোট দিতেন না, সামান্য অনেপালি ভুক্ত বাংলা ভাগ বিরোধী লোকের ভোটে সিপিএম জিতে যেত। এই যে ভোটকে লিমিটেড করে দেওয়ার বিভিন্ন ছল, বিভিন্ন কলা কৌশল সিপিএম অন্তত 34টা বছর কার্যকর করেছিল বিভিন্ন অছিলায়, সেটারই নবতম রূপান্তর হলেও হতে পারে এই তৃণমূল আজকে যে হঠাৎ করে দেখো, আমি কোচবিহার থেকে কাকদ্বীপ তোমাকে বলছি, হঠাৎ করে দেওয়াল ছড়িয়ে গেল কে ডিএসও। লাস্ট কত বছরে ডিএসও দেখেছি, ডিএস বামেরা, সিপিএম এর ভোট তো যথেষ্ট ভালো। সিপিএম কে এখন যদি বলো, সিপিএম তার বামফ্রন্টের অ্যালায়েন্স নিয়ে যদি ব্রিগেড করতে চায় পারবে না, অত সহজে ভরতে পারবে না। ডিএসও কি করে ভরলো? আমরা দেখলাম দিদিভাই ডিম ভাতের ব্যবস্থা, সরকারি গাড়ি ব্যবস্থা সব করলো। এখানে মানব নিশ্চয়ই সেটা স্বীকার করবে, মানবদের মুখপাত্র একাধিক ছবি সহ এই খবরগুলো চেপেছিল। অর্থাৎ এরা প্রাণ ভোমরা, টাইম টু টাইম শাসকের প্রাণ ভোমরার কাজ করে, এটা দ্বিমত কোথাও নেই। এবং লাস্ট কথা, নো ভোট টু বিজেপি এই দাবিটা করেছিল কি শামিরুল, সেই শামিরুলকে পরবর্তীকালে তৃণমূল নেত্রী ভোটের রেজাল্টের পরে তুলে এনে রাজ্যসভায় পাঠিয়েছিল এবং পরিযায়ী শ্রমিকদের গঠিত কমিটির মাথায় বসিয়ে রেখেছে এখনো পর্যন্ত। বেশ, জোরে তাকে একটু সঙ্গে থাকার কথা বলবো, আমি উত্তরটা নেব একটু মানবদার কাছে, কিন্তু তার আগে পরিচয় করাবো আইনজীবী মোহাম্মদ শাহিন আমাদের সঙ্গে যোগ দিয়েছে। শাহিনকে স্বাগত জানাই, আলোচনা একটু সঙ্গে থাকার জন্য একটু ওয়েট করতে বলবো। আসছি আমি। মানবদা, একদম পরিষ্কার কথা, অঙ্ক যখন একেবারে ভোট ব্যাংকের এবং যাদবপুর এই কাণ্ড 8টা দিন পেরিয়ে গেছে এবং যাদবপুরের এই ভরে কোথাও কি বামেদের পালে হওয়া? দেখো, প্রথমে একটা কথার উত্তর দিই, আমি ঝন্টুদা যখন বলছিল, ঝন্টুদাকে তো খুব সুন্দর একটা অঙ্ক বুঝিয়েছেন। না
এইবারই তো প্রবলেমটা তো এই জায়গায়, সাহিত্যের লোক যখন অঙ্কে চলে আসে তখন তো গন্ডগোলটা পেকে যায় এখানে, কারণ রাজনীতিতে গুণের অঙ্কটা অঙ্ক হয় না। মেলানোটাও বড় কথা। আরে বাবা বলছি অঙ্ক মেলা, হ্যাঁ। অদ্ভুত ব্যাপার, তোমাকে পরীক্ষার খাতায় বীজগণিত দিয়ে এলো, তুমি পাটিগণিতের অঙ্ক করে দিয়ে আসবে। যেই ক্ষেত্রেই হোক না, সায়েন্সের লোক হলে পরে তো এত বড় ভুলটা উনি করতেন না। আমার তো এটাই সংশয় প্রকাশ হলো যে উনি সাহিত্যের না বিজ্ঞানের, আমি তো বুঝতে পারলাম না। আচ্ছা, তো উনি সায়েন্সের লোক যদি হয়ে থাকে, ইতিহাস হোক, অঙ্কটা- না না, অঙ্কটা উনি তো যদি explain সায়েন্সের হতেই লোক হবে। হয়ে থাকে তাহলে এটা উনি ভালো করে বুঝবেন যে রাজনীতির অঙ্কে যোগ বিয়োগের অঙ্ক হয়, ওখানে গুণের অঙ্ক হয় না। আর যোগ বিয়োগের অঙ্কে যদি হিসাব করা হয় তাহলে ওই যে বলছিল না যে শূন্যের সঙ্গে শূন্য গুণ করলে পরে শূন্যই হয়ে যায়, তো রাজনীতির অঙ্কে একের পিছনে শূন্য বসলে 10 হয়, আর একের পিছন থেকে শূন্য সরে গেলে 1 হয়। তো প্রাসঙ্গিকতা আর অপ্রাসঙ্গিকতা যোগ বিয়োগের উপর নির্ভর করে, গুণের ওপর না। 2 নম্বর বিষয় হলো যে প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিক। আমার ঝন্টুদার কথা শুনে কোথাও একটা খুব করুণা লাগছিল। ঝন্টুদা বাঙালি অবাঙালি ভোট সংখ্যালঘুর দায়িত্বে আছে, আমাদের দলের যিনি দায়িত্বে আছেন উনি কোনো সংখ্যালঘুর দায়িত্ব হিসাবে নেই, উনি আমাদের পার্টির দায়িত্বে আছেন, মানুষের দায়িত্বে আছেন, আমরা এই হিসাবেই ওনাকে চিনি। সংখ্যালঘু মুখ হিসাবে উনি দায়িত্বে আছেন এটা আমি চিনি না, এটা জানি না ঝন্টুদা কোথা দিয়ে জেনে এসেছেন। 2 নম্বর বিষয় হচ্ছে বাংলা ভাগের ভোট রাজনীতি। আমি বুঝতে পারছি না ঝন্টুদা কি এখন সাম্প্রদায়িক হয়ে গেছেন নাকি, যে ঝন্টুদা হঠাৎ করে বাঙালির ভোট ভাগ হয়ে যাচ্ছে, বাংলা পক্ষে যোগদান করেছেন কিনা আমি সেটাও জানি না। ঝন্টুদা হঠাৎ করে ভাগাভাগির রাজনীতিতে চলে গেলেন কেন? এতদিন পর্যন্ত ঝন্টুদার ভাগাভাগির রাজনীতি মনে পড়েনি। এখন বিষয়টা হচ্ছে যেই জায়গায় যখন বামপন্থীরা পশ্চিমবাংলার রাজনীতিতে একের পর একের অন্যায়ের বিরুদ্ধে যখন সোচ্চার হচ্ছে, যখন প্রতিবাদ প্রতিরোধে সংগঠিত হচ্ছে, এই বিজেপি আর এই আরএসএস এরা বুঝতে পারছে যে এই পশ্চিমবাংলার মাটি থেকে আসলে তারাই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, মানুষ ছুড়ে ফেলছে। 18টা সিট থেকে 12টা সিটে এসে ঠেকেছে, 26-এর নির্বাচনে কোথায় গিয়ে ঠেকবে তার ঠিক নেই। আর সবচেয়ে বড় কথা, এদের দলেরই তো কোনো নিশ্চয়তা নেই। আজকে সকালবেলা ড্রাইভার বেরোলে পরে বুঝতে পারে না বিজেপির পার্টি অফিসে যাবে না তৃণমূলের পার্টি অফিসে যাবে, তাদের আবার নিশ্চয়তা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বামপন্থীরা নিশ্চিতভাবে লড়াই করছি। প্রতিদিন মাওবাদী তত্ত্ব, এইখানে মাও ওইখানে মাও। আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কোন বিষয়টা, যে এখানে মাওবাদী তত্ত্বটা বেশি গুরুত্বপূর্ণ, না একজন শিক্ষামন্ত্রী যিনি এ রাজ্যের ছাত্রছাত্রীদের অভিভাবক, তার গাড়ির চাকার নিচে একজন ছাত্র পড়ে আছে, তাকে পিষ্ট হতে হচ্ছে, তারপরে সেখান দিয়ে তিনি চলে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন, সেটা গুরুত্বপূর্ণ। তৃণমূলের মুখপাত্ররা বড় বড় করে ফলাও করছেন না গাড়ির চাকায় পিষ্ট হয়নি, অন্যদিকে শিক্ষামন্ত্রী নিজে বিবৃতি দিচ্ছেন না এটা একটা ভুল ঘটনা ঘটেছে, দুঃখজনক ঘটনা। কে ঠিক বলছে? সেটাই বলছি, উনি নিজে বলছেন অনুতপ্ত, তাহলে কে ঠিক বলছে? তৃণমূলের মুখপাত্র ঠিক বলছেন না তৃণমূলের থেকে হওয়া শিক্ষামন্ত্রী ঠিক বলছেন? বিষয়টা সেই জায়গায়। এবার 2 নম্বর বিষয়, আমার এই রাজ্যের প্রশাসন আর পুলিশকে দেখলে করুণা হয়। সেখানে সৃজন ভট্টাচার্য ছিল নাকি? অদ্ভুত ব্যাপার, পুলিশ সেখানে কতটা নিষ্ক্রিয় যে ইউনিভার্সিটিগুলোর অভ্যন্তরে স্পেশাল ব্রাঞ্চ থাকে, গোয়েন্দা দপ্তর থাকে, তারা নজরদারি করে, তাদের কাছে নাকি কোনো এভিডেন্সই নেই। সেখানে একজন শিক্ষামন্ত্রী যাচ্ছেন, তার নিরাপত্তার ব্যবস্থা নেই, তার সমস্ত রকম এভিডেন্সের জন্য আমাদের বাম নেতাকে ডাকতে হচ্ছে, তার কাছ দিয়ে তুমি এভিডেন্স জোগাড় করবে। আমি সেটাই বললাম যে তার মানে এই রাজ্যের প্রশাসন কতটা ঠুনকো হয়ে গেছে, কতটা অপদার্থ হলে তাদের কাছে কোনো নথি থাকে না, তাদেরকে অন্য দলের নেতা সৃজন তো নিজেও বলেছে যে আমার কাছে এমন বহু ভিডিও রয়েছে, আমার কাছে বহু ভিডিও বিষয় যেটা তোমরা প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিক বলছো, আমি বলছি তোমরা বলছো বামপন্থীরা কি প্রাসঙ্গিক হতে চাইছে, আমি বলছি বামপন্থীরা অপ্রাসঙ্গিক পদে ছিল এই ভারতবর্ষে। তাহলে শূন্য কেন? তো শূন্য তো কি হচ্ছে, আমরা ভারতবর্ষের রাজনীতিতে, আমার মনে পড়ছে বারণ বিশ্বাসের কথা, আমার মনে পড়ছে বারণ বিশ্বাসের কথা, তারপরে হঠাৎ দল বদলে গেল, সংখ্যাটা একেবারে যাও বা একটা ছিল, সেটা শূন্য হয়ে গেল। কারণ তুমি প্রফেসর না যে তুমি 20 মিনিট আমায় শোনাবে আর আমি 20 সেকেন্ডে তার মাল্টি চয়েস কোশ্চেনের অ্যান্সার দেবো। প্রশ্ন যখন করেছে শুনতে শেখো। তো সমস্যাটা কোন জায়গায়, যে প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিকতার কথায় প্রতিদিন এই বাজারি মিডিয়া যারা প্রতিদিন প্রচার করছে যে অপ্রাসঙ্গিক, আসলে এরা বামপন্থীদেরকে অপ্রাসঙ্গিক করে বিজেপিকে প্রাসঙ্গিক করতে চাইছে। মিডিয়া ছাড়া তো বিজেপির কাছে আর কিছু নেই, তার জন্য আজকে যখন একটা ছাত্র আক্রান্ত হচ্ছে, সে ছাত্রের পরিচয় যেটাই হোক, সে যদি অন্যায় করে থাকে তার শাস্তির ব্যবস্থা রাষ্ট্র করবে, প্রশাসন করবে, এই নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একজন ছাত্র সে একজন শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় পিষ্ট হচ্ছে, যখন এটা নিয়ে মিডিয়ার আলোচনার বিষয়, মিডিয়া সেইখান থেকে দিক আর চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য প্রতিদিন মাওতত্ত্ব হলো। যখন এই ছত্রধর মাহাতো, সিদ্দিকুল্লাহ চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীরা
পূর্ব মেদিনীপুর অঞ্চল জুড়ে মাওবাদী তকমা নিয়ে বামপন্থীদের হত্যা করলো, তখন কি এই মিডিয়াগুলো কি বুড়ো আঙ্গুলে ঢেঙ্গা চুষছিল? তারা একবারও মাওবাদী তত্ত্ব তখন প্রতিবাদ করতে পারে? বাবাদের পালে হাওয়া ঘুরছে কিনা আসবো সঙ্গে থেকে আমাদের পালে হাওয়া ঘুরছে কি? পালে হাওয়া রাজস্বীদের কাছে আসি। রাজস্বীদা অন্তত বিজেপির কাছে মিডিয়া ছাড়া কিছু নেই, অন্তত অপ্রাসঙ্গিক বামেরা ছিল না। হ্যাঁ জটুদা প্লিজ এক লাইন আমি ও রাজস্বীর সুবিধা হবে, বাকিদের সাইনের সুবিধা হবে। ও আচ্ছা, তুমি এখানে রাজস্বী বিজেপি সুবিধা করতে এসছো? মানব তা বলো না তুমি বিজেপির মুখপাত্র। আচ্ছা আমাকে বলতে দাও। হ্যাঁ নিশ্চয়ই বলুন। মানব ভাই নিজের সুবিধার জন্য যোগ বিয়োগ ভাগ ধরলো, গুণটাকে না আমি ভাগ ধরলো না, আমি ভাগ আচ্ছা দ্বিতীয় শর্মিষ্ঠা, হ্যাঁ, please। দ্বিতীয় 2010-এ বুদ্ধবাবুকে যাদবপুর ঢুকতে দেয়নি যাদবপুরের ছাত্ররা, তখন ওর কোন ইন্টেলিজেন্স ফেল ছিল বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী? তৃতীয় বুদ্ধবাবুকে না ঢুকতে দেওয়ার রিপ্লিকা কি হয়েছিল? 5 জন যাদবপুরের ছাত্র যাদবপুর এই যে বিজেপির দালালিটা তুমি করে ফেললে, সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে ঢুকতে দেয়নি বলে বুদ্ধদেব ভট্টাচার্য ছাত্রদের উপর লাঠি চালায়নি, ছাত্রদের উপর দিয়ে গাড়ি চালায়নি, কারণ গাড়ি চালানো আর গাড়ি চালানো দিলীপ ঘোষ বলে ওদের মধ্যে গাড়ি চালিয়ে দুজনে একসাথে না প্লিজ। হ্যাঁ বলুন। শর্মিষ্ঠা, এই শিলিগুড়িতে চাঁদমণিতে আদিবাসীদের গুলি করে মেরে চা বাগানটা যখন নেউটিয়াদের তুলে দিয়েছিল সিপিএম, তখন প্রথম ভারতবর্ষ জানতে পেরেছিল জনযুদ্ধ গোষ্ঠী বা মাওবাদী আদিবাসী গরিব মানুষকে জেলে ঢুকিয়েছিল। জনতার সঙ্গে থাকুন, আমি যাবো, আমি রাজস্বীদের কাছে উত্তরটা নেবো। রাজস্বীদা, অন্তত বামেরা কোনোদিন অপ্রাসঙ্গিক ছিল না, যদিও তারা একেবারে অঙ্কেতে শূন্যতেই রয়েছে, কিন্তু বিজেপির ভরসা নাকি মিডিয়া। 2019 লোকসভায় শুনুন, 2021 বিধানসভা আরো একটা অঙ্ক, 2024 আবার একটি কেসি দাসের বড় রাজভোগ। এরপরেও বিজেপির ভরসা মিডিয়া, বামেদের ভরসা মানুষ। গোয়েবলস প্রপাগ্যান্ডা যখন চালু করা হয়, স্টালিনিস্ট প্রপাগ্যান্ডা যখন চালু করা হয়, বাঙালি অবনী মুখার্জি, বাঙালি বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে হত্যা করার নায়ক যখন সিপিএমের পার্টি অফিসের পেছনে তার ছবি লাগানো হয়, তখনই ঝন্টু দ্বারা ইতিহাসের এবং সাহিত্যের প্রফেসর হয়ে যান। যাই হোক, শুধুমাত্র বারবার করে 34 বছর বলে তো লাভ নেই, কারণ 1968 থেকে 1970 ইউনাইটেড ফ্রন্ট গভর্নমেন্ট, জ্যোতিবাবু উপমুখ্যমন্ত্রী, সিপিএমের মন্ত্রিসভায় একমাত্র অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী উঠে দাঁড়িয়ে যিনি বলছেন, একটা সিটিং সিএম বলছে একটা অসভ্য বর্বরদের সরকার চলছে, এবং ঠিক সেই সরকারের আমলে জ্যোতিবাবু যখন উপমুখ্যমন্ত্রী, তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর গোপাল সেনকে হত্যা করা হচ্ছে নকশাল, এবং সরকার কোনো অ্যাকশন নিচ্ছেন না। যিনি হত্যা করেছিলেন, অভিযুক্ত ছিলেন, তিনি কিছুদিন আগে গত হয়েছেন আমেরিকাতে, ব্লাড ক্যান্সারে ভুগে মারা গিয়েছেন। তার পিতা প্রসার ভারতীর দায়িত্বে ছিলেন, দূরদর্শনের দায়িত্বে ছিলেন, সুন্দরভাবে তার ছেলেকে বিদেশে পাচার করে দেওয়া হয় ঘটনার পরে। 1977 জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী, কোনো রকম নকশালদের বিরুদ্ধে কোনো অ্যাকশন, তার গোপাল সেনের হত্যাকারীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলো না। নকশালদের কাঁধে রেখে ক্ষমতায় আসা এবং জনতা পার্টি জনসংঘকে সঙ্গ নিয়ে ক্ষমতায় আসা বামফ্রন্ট 77-এ, তারা যখন বাম এবং অতিবামের রাজনীতি করে, দেখতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় যে ছাত্রটি কিছুদিন আগে হত্যা হয়েছিল, এবং গোটা যাদবপুর ইউনিভার্সিটি এবং অ্যাক্রস সাধারণ মানুষ পার্টি লাইন যাদবপুর বিশ্ববিদ্যালয় সিসিটিভি লাগানো হোক দাবিতে সোচ্চার হয়েছিল। একযোগে বাম, অতিবাম, এসএফআই, ডিএসও সমস্ত কিছু তার বিরোধিতা করেছিল ক্যাম্পাসে সিসিটিভি লাগানো নিয়ে। আজ অবধি কিন্তু এসএফআই এবং বাম তার কোনো স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করেনি। 34 বছরের ইতিহাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে বাইরে থেকে পড়তে আসা পর্যন্ত ছেলেমেয়েরা একের পর এক খুব অদ্ভুতভাবে কলকাতায় যাদবপুরে পড়তে এসে তাদের জীবনের যত দুঃখ, কষ্ট এবং হতাশা উদ্বেলিত হয়ে তারা সবাই একটি পুকুরে গিয়েই আত্মহত্যা করত, বড় অদ্ভুতভাবে, এবং সুইসাইড বলে সেটাকে চালিয়ে দেওয়া হতো। কোনো রকম কোনো তদন্ত আজ অবধি হয়নি, এবং লাস্ট হত্যাটিকেও সেই সুইসাইড বলেই চালানোর চেষ্টা করা হয়েছে।
গণতন্ত্র এবং বাক স্বাধীনতার কথা বলা এসএফআই তথা বাম 1999 সালের 23শে অক্টোবর সংবাদ মাধ্যমের পাতাটি উল্টে নেবেন। এসএফআই এর এগেনস্টে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট অনিশ ধর নির্বাচনে দাঁড়ানোর পরে অনিশ ধরকে দমদমে কি অবস্থায়, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এই চত্বরে এয়ারপোর্টের কাছাকাছি একটি জায়গায় আদমরা রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় এবং এনআরএসে নিয়ে গিয়ে তার চিকিৎসা, কারণ সে এসএফআই এর বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়েছিল। কোনো রকম কোনো ঘটনা ঘটেনি, কিছুই ঘটেনি। এসএফআই এর কোট আনকোট কি বক্তব্য ছিল সংবাদ মাধ্যমের পাতা উল্টালেই বুঝতে পারা যাবে। বিজেপি আরএসএস এর ভূত দর্শন দেখা, বিজেপি আরএসএস খুব খারাপ, খুব ভালো কথা, তো নির্বাচনের ময়দানে দুহাত হয়ে যাক না, অসুবিধা কি আছে? নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন কিন্তু চালানো হয়। বিজেপি কিন্তু সরকারে নেই, এখানে সরকারে আছে তৃণমূল। নো ভোট টু টিএমসি, নো ভোট টু তৃণমূল, এই ক্যাম্পেইন কিন্তু কোনো চালানো হচ্ছে না, কোথাও চালানো হচ্ছে না। এবং যে কথা ঝন্টুদা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুরু তো এই যে ডিএসওর কথা, অতি বামেদের কথা, এই ডিএসও মমতা ব্যানার্জি তো প্রথম জীবনে তো ডিএসও করতেন, পরবর্তীকালে তো কংগ্রেসে গিয়েছিলেন ছাত্র পরিষদে। এসইউসিআই এর সঙ্গে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মহাজোট করে তো 2009 নির্বাচনে গিয়েছেন, করে তো 26টা টোটাল আসন জেতা হয়েছিল, বিধানসভায় একত্রে লড়েছেন। জয়নগরের তৃণমূলের যিনি একাধিক নেতৃত্ব আছেন তারা কোথার থেকে এসেছেন? দোলা সেন, পূর্ণেন্দু বসু, যে চাকরিচোর বিধায়কের মেয়ে ধরা পড়ল সেই মেয়ে, সবই তো বাম থেকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যারা শাড়ি টেনে ধরেছিলেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের অমিত মিত্রের ধুতি খুলে দিচ্ছিলেন, আজকে সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোথায়? তো এই র্যাঙ্ক অ্যান্ড ফাইল, এই যে ব্যাপারটা, নো ভোট টু বিজেপি কোনো 6 প্যাক 7 প্যাক 8 প্যাক অর্গানাইজেশনের টাকায় মার্কা মারা লুকিয়ে থাকা বাম, অতি বাম মুখ, যারা পরবর্তীকালে ঠিক সিপিএম এর নির্বাচনী ক্যান্ডিডেট হয়ে যান। এবং কৃষ্ণনগরের ভোট স্পেসিফিক্যালি আমি আবারও বলবো, একদম চোখের সামনে কাছের থেকে দেখা, একটি তৃণমূল অধ্যুষিত ভোট ব্যাংকের জায়গায় সিপিএম এর প্রার্থী যাননি অ্যাক্রস 42টা লোকসভা। পুরো প্রচার পুরোটাই করা হয়েছে বিজেপি। আমি পরবর্তীতে রাজস্বীদা আপনার কাছে আবারও আসবো, কিন্তু এক লাইনে মানবদা থেকে উত্তরটা নেব, তারপর ব্রেকে যাব। এত সুন্দর পথসভার জায়গা তৈরি করে দেওয়ার জন্য সিএন কে ধন্যবাদ। কারণ অন্য সবাই বলবার সময় ইন্টারাপ্ট হয়, বিজেপি বলবার সময় ইন্টারাপ্ট হয় না, কারণ এটা তো পথসভা বিজেপির। আমরা বিজেপির পথসভায় শুনতে এসেছি, তো একটা লাইন শুধু বলে দিই, প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়তো এই কারণেই বলেছিলেন যে বামেরা এখন ছাগলের তৃতীয় সন্তান হয়ে গেছে। এটা তো বিজেপি আরএসএস এর কথা নয়, এটা সিপিএম এর নেতা, সিপিএম এর প্রাক্তন মুখ্যমন্ত্রী। আচ্ছা বেশ, এবার আমাকে থামাতে হচ্ছে কারণ আমার বিরতির পর আরো বেশ কিছু প্রশ্নের উত্তর খোঁজা বাকি রয়েছে। আমি শাহিনের কাছে যাব, সুস্মিতা দিও রয়েছেন আমাদের সঙ্গে, কারণ যাদবপুর কাণ্ড নিয়ে পালে হওয়া বামেদের কতটা লাগবে তা তো সময় বলবে, কিন্তু তাতে সুকৌশলী অবস্থান কি শাসকের, কারা কতটা বেনিফিটেড হতে চলেছে, সবটাই আলোচনায় থাকবে। একটা দ্রুত হেডলাইন্স ব্রেকের পর আবারও ফিরলাম আলোচনা সানডে এডিটোরিয়াল। পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, আমাদের সঙ্গে প্রত্যেকেই অতিথিরা রয়েছেন এই মুহূর্তে। আমি একেবারে মোহাম্মদ শাহিনকে দিয়ে শুরু করার চেষ্টা করবো। মোহাম্মদ শাহিন আমাদের সঙ্গে রয়েছেন, এবং শাহিন একটা প্রশ্ন একটু করার চেষ্টা করো। মূলত যাদবপুর কাণ্ড অন্তত জল যেদিকে এখন গড়াচ্ছে, তাতে এই যে বাম, অতি বাম রাজনীতির প্রসঙ্গ সামনে আসছে, এবং এখান থেকে দাঁড়িয়ে বামেদের স্ট্র্যাটেজি, তারা অন্তত 26-এর আগে তারা কোন পর্যায়ে যেতে চাইছে, অন্তত তাদের পালে হওয়া আদৌ লাগবে কিনা, সে উত্তর তো অবশ্যই থাকছে। কিন্তু বিষয় হচ্ছে এখানে বামেরা যদি বেনিফিটেড হয়, এবং তাহলে তৃণমূলের মানে আসল ফায়দাটা কি তৃণমূলের, শাসকের, তাদের কি কোনো সুকৌশলী অবস্থান? শাহিন, দেখো, যাদবপুরে একটা ঘটনা ঘটেছে, সেটাকে নিয়ে মানে যাদবপুরকে দিয়ে তো আর পুরো পশ্চিমবঙ্গকে বিচার করা যায় না। এবার তুমি সেটাকে ছোট ঘটনা বলবে না? না না, আমি ছোট ঘটনা একদমই বলছি না। তাও একটা ঘটনা ঘটেছে, যে যাকে নিয়ে বেশি লাফালাফি করা হচ্ছে, যাকে নিয়ে মোহাম্মদ সেলিম যাকে দেখা করতে গেছিলেন, সে একসময় বুদ্ধবাবুকে গালাগাল করেছে। সে এসএফআইয়ের সদস্য কি না, কার সদস্য কি না জানি না, যে ইন্দ্রানুর যাকে নিয়ে এত আলোচনার এতে চলছে। সেই সময় আমরা কিছু ভিডিও দেখেছিলাম যে মন্ত্রী ওখান থেকে বেরোচ্ছেন, কেউ বলছে ইটান, আবার ধস্তাধস্তি কিছু একটা হয়েছে,
সেটা অন্য আলোচনার বিষয়। সেটাকে নিয়ে পশ্চিমবাংলার ভোট হবে, এত মূর্খ বঙ্গবাসী নয়। এবং যাদবপুর সম্বন্ধে মানে পশ্চিমবঙ্গবাসীর মানে আমাদের সবারের কিছু একটা কিন্তু মানে খুব বাজে অভিজ্ঞতা আছে। তার মধ্যে রাজশ্রীদা একটু আগেই বলছিল যে 2023 একটি ঘটনা ঘটে গেছে, আমরা আমার একটি ছোট্ট ভাইকে হারিয়েছি, আর প্রত্যেকবারই দেখা যায় কোন পুকুর, ওই একটা পুকুরে গিয়েই সবাই সুইসাইড করছে। হ্যাঁ, মানে এগুলো তো হতে পারে না। যে আমরা যারা একটু আইন নিয়ে পড়াশোনা করি, আমরা এদের অনেকটা মোটিভ সেই ক্রিমিনালদের মতো হয়ে গেছে। মানে দেখা গেল যদি বলো, ওই মানব ভাই বলছিল যে ইউনিভার্সিটি এজেন্সি, কোনো ইউনিভার্সিটিতে কোনো এজেন্সি থাকে বলে আমার জানা নেই। মিত্র বলছেন মাও সেতুং পুকুর পাড়ে সাঁতার কাটতেন। না, আমি বলছি কোনো মানে মদন মিত্র কি বলছেন না বলছেন তার থেকেও বড় কথা এখানে যে আলোচনাটা হচ্ছে সেই আলোচনাটা করি। মানে যদি একটা কোনো ফলপ্রসূ আলোচনা না পাই, যদি লাভ না হয়, তাহলে আমরা আলোচনা করার কোনো মানেই হয় না। তো এই যাদবপুর নিয়ে যে আমাদের যে তিক্ত অভিজ্ঞতা, সেখানে দেখা যাচ্ছে মাওবাদী বা আরও কি একজন আগের একটা ভিডিওতে দেখছিলাম যে ওপেন বলছে আমি মাওবাদী, কেউ আবার বলছে যে আমি অমুকবাদী, কেউ আমি বলছে নকশাল। তো এদের এগেনস্টে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া দরকার, সেটা দলমত মানে ধর্ম নির্বিশেষে। আর এই প্রত্যেকবার এরা বলবে যে এসএফআই বলে দেবে যে এজেন্সি নেই, তবে ওখানে অনেকেরই ঢুকতে অসুবিধা হয়েছে, তৃণমূলের ছেলেদেরও ঢুকতে অসুবিধা হয়েছে। ওখানে সিপিএমের এসএফআইদেরকেও গালিগালাজ হয়েছিল, ঝন্টুদা বলছিল। ওখানে বিজেপির লোকেদের কেউ ঢুকতে দেওয়া হয়নি। সবারই তো একটা মানে রাজনীতি করার সবারই অধিকার আছে। তা বলে এই নয় যে মানে ধর্মীয় কেউ আবার মানে দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত থাকবে মুক্ত চিন্তার নাম করে। আজকে যদি দেখো, যখন বলা হলো যে ইউনিভার্সিটিতে যখন ওই কী বলে সিসিটিভি বসানোর কথা, তখন ওরা বলছে যে আমাদের কি বলে আমাদের এখানে মদ্যপান করা, সিগারেট খাওয়া, এগুলো আমাদের নাকি বিশাল মানে ওদের নাকি মানে ওই কী বলে মৌলিক অধিকারের মধ্যে পড়ে, ওদের এই টাইপের কথাবার্তা। তো আজকে যাদবপুরকে নিয়ে যদি সিপিএম মনে করে যে মাজা তুলে দাঁড়াবে, সম্ভাবনা তুমি দেখো এর আগে বিভিন্ন ঘটনায় চেষ্টা করেছে, কিন্তু সিপিএমের ঘরে কিন্তু লাস্ট অব্দি শূন্যই ঠেকেছে। তা মানব ভাই এখন হাসছে, আমি চাইবো যে সিপিএমের উন্নতি হোক, একটা ভালো বিরোধী দল আসুক। কিন্তু এটাও সত্যি, যদি আর মানব যদি রাজস্বীদাকে অ্যাটাক করে যে মিডিয়া, এর জন্য মিডিয়া ভাই আজকে ক্যালকাটা নিউজ আছে, বিভিন্ন মিডিয়াগুলো আছেই বলে তোমাদেরকে দেখা যাচ্ছে। তো বিধানসভায় তোমরা শূন্য, পঞ্চায়েতেও তোমরা শূন্য, সব জায়গাতে শূন্য। এটা যত তোমরা তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবে তত ভালো। না তুমি মানো, তোমার সময় কিন্তু একবার ডিস্টার্ব করো, ঠিক করো আগে তুমি। না মন্তব্যটা ঠিক করো। তুমি হাজার কথা বলতে পারো, কারণ ব্যক্তিগত জায়গা দেখো, মানো মিডিয়া আছে বলে সিপিএম নেই। না মিডিয়া আছে বলে সিপিএম আছে বলে মিডিয়া ডাকতে পারছে। না একদমই নয়। সিপিএম আছে বলে মিডিয়া ডাকতে পারছে, মিডিয়ার উপর ভরসা করে সিপিএম নেই। না সে তোমরা তৃণমূল বিজেপি থাকতে পারো ভাই, মিডিয়ার এই যদি তৃণমূল তো দূষণ উপর ভরসা করে নি, ফলে তুমি তোমার বক্তব্য রাখো, কিন্তু দেখা যাচ্ছে না, তুমি বুঝবে না। তোমাদেরকে একটা মিটিং নিয়েছিলে, তোমাদেরকে দেখা যায় না। আজকে শোনো, এই চাই নাকি না আজকে এই মানে তোমরা এই দেশের খাবে আর চাইনার গুণগান করবে, এইভাবে একটা দল চলতে পারে না। তোমাদেরকে কিন্তু রিফিউজ করেছে আজকে পশ্চিমবঙ্গবাসী। এগুলো মানে স্বীকার করতে শেখো। হ্যাঁ, তোমাদের হয়তো একদিন ভালো দিন আসতে পারে, সেটা তো করার কিছু নেই। তা বলে আজকে তুমি একটা বিরোধী দল আছে তাকে তো তুমি হেয় করতে পারো না। আর মিডিয়া লোকেদের মানে ধরো মিডিয়ার লোকেদের সঙ্গে তৃণমূলের লোকেদের, তুমি স্বীকার করছো তুমি বিরোধী দল, আমি তোমায় হেয় করলাম? না সরকারে থেকে নিজেকে বিরোধী বানাচ্ছি। এই দেখো, তোমাদের সমস্যাটা এই জন্যই তোমরা শূন্য, এই জন্যই শূন্য। ওই কোথাকার কেসি দাসের রসগোল্লা। তোমাকে আবার বললাম, শূন্যের প্রাসঙ্গিকতা সবচাইতে বেশি। আগে শাহিনের কাছে আমি জানতে চাইছিলাম একেবারে হিন্দু ভোট বিভাজন রুখতে মানে একদম শাসকের কি সুকৌশল অবস্থান, এটা ছিল আমার প্রশ্ন শাহিনের কাছে। না দেখো, এটা নিয়ে দেখো সিপিএম এখন যে অবস্থা, সিপিএম খায় না মাথায় দেয় পশ্চিমবঙ্গবাসী এদেরকে নিয়ে বিন্দুমাত্র চিন্তা ভাবনা। তো ওরা বিভিন্ন জায়গাতে দেখা গেছে ওরা মানে মুখ্যমন্ত্রী মানে 16 সালে ওরা মুখ্যমন্ত্রী করছিল, এখন লাস্টে 26-এ ওরা বোধহয় মোহাম্মদ সেলিমকে মুখ্যমন্ত্রী করবে, এই আশায় ওরা চিরকাল থাকবে। তা করতে করতে মানবের বয়স 60 হয়ে যাবে, তাও কোনোদিন এই মানব যদি তৃণমূল ঠিক করে ফেলে যে কে মুখ্যমন্ত্রী হবে আমাদের, তাও যদি কোনোদিন আরে ভাই গণতন্ত্রের কিছু তো রাখো। তোমরা গণতন্ত্রের কি করেছো সেটা রাজস্বী দাও মুখ্যমন্ত্রী, মানে তোমরা এটা মেনে নিচ্ছ 26-এ আমরা সরকারে আসছি আমাদের মুখ্যমন্ত্রী হবে। তোমরা তোমরা এইটা এই তো থ্যাংক ইউ, তোমার স্বপ্নটা বেশ শাহিন একটু বেশ উত্তরটা বোঝা গিয়েছে। আমি সুস্মিতাদির কাছে আসার চেষ্টা করব। সুস্মিতাদি, এখন
যাদবপুরকে সামনে রেখে অন্তত গত 8 দিন ধরে একদম চর্চায় কেন্দ্রবিন্দুতে এমন কিছু বাম নেতৃত্বের মুখ অন্তত সামনে আসছে। শুধু তাই নয়, এই বাম নেতৃত্ব মুখগুলো একটা সময় তলিয়ে গিয়েছিল। শুধু তাই নয়, আপনারা 21-এর নির্বাচনে এবং সেখানে যে সময় জোট ছিল এবং সেই সময় দাঁড়িয়ে অন্তত যে ফাইট আপনারা তৃণমূলের সঙ্গে দিয়েছেন, কিন্তু এখন যে জায়গায় দাঁড়িয়ে একদম 26-এর আগে এই কটা মাস সেই জায়গায় দাঁড়িয়ে অন্তত কংগ্রেসের একটা স্ট্র্যাটেজি, কংগ্রেসের একটা অবস্থানের দিক থেকে আপনার বক্তব্য? আমার না কতগুলো প্রশ্ন রয়েছে শর্মিষ্ঠা, আমি সেই প্রশ্নগুলো এখানে যারা যারা রয়েছে উপস্থিত রয়েছে তাদের সামনে যেমন রাখতে চাই, ঠিক তেমনভাবে জনতার মনেও এই প্রশ্নটা তুলতে চাই। সেই জন্যই আজকে আমার এই কথাগুলো বলার। কথাটা হচ্ছে যে যাদবপুরে এরকম একটা ঘটনা ঘটলো, শিক্ষামন্ত্রী গেলেন, শিক্ষামন্ত্রীর গাড়ির বনেটের উপরে উঠে যাওয়া হলো, তার গাড়ির উপরে আক্রমণ করা হলো, তিনি মানে ছাত্রছাত্রীদের কথা শোনবার প্রয়োজন বোধ মনে করলেন না, তিনি তার গাড়িটাকে চালিয়ে দিলেন, একটি ছেলে চাপা পড়লো। আজকে এই টোটাল যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটার নেপথ্যে যে কি লুকিয়ে আছে এইটা কিন্তু খুব মুশকিল। যেন একটা স্টেজ প্রোগ্রাম, জাস্ট একটা অপটিক রয়েছে, যেন এর একটা কি অপটিক, সেটা হচ্ছে যে প্রোগ্রাম আজকে শিক্ষামন্ত্রী। আমি আপনার থেকেই উত্তর দেবো, কিন্তু জাস্ট আমাকে যেতে হচ্ছে একটা খবর এই মুহূর্তে দেখাই, আমরা একটু ছবি দেখাই, কারণ যাদবপুর কাণ্ডের প্রতিবাদ এই মুহূর্তে পথে নেমেছে বিজেপি। টলিগঞ্জ থেকে একটি মিছিল অন্তত শুরু হচ্ছে, শুভেন্দু অধিকারী সেখানে নিজের রয়েছেন উপস্থিত, আমরা সেই ছবিটা দেখাই একবার এবং সরাসরি জানবো। প্রীতিশ রয়েছেন আমাদের সঙ্গে, প্রীতিশ একটু ছবিটা দেখাও, শুভেন্দু অধিকারী রয়েছেন, প্রতিবাদ, সেই মিছিলের ছবিটা কি? মিছিল শুরু হচ্ছে বলে দেখতে পাচ্ছি, জাস্ট ছবিটা কি? আমি দেখানোর চেষ্টা করছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মিছিল, সেই মিছিল কিন্তু প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে সরাসরি যাদবপুর থানা পর্যন্ত যাবে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খা এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য স্তরের যারা নেতারা রয়েছেন তাদের নেতৃত্বে যে মিছিল, সেই মিছিল ইতিমধ্যে প্রিন্স আনোয়ার শাহ রোড হয়ে যাদবপুর থানার উদ্দেশ্যে রওনা হয়েছে। মূলত বক্তব্য, শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বামেদের তরফ থেকে যে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে, এবং সেখানে যারা সাধারণ পড়ুয়ারা রয়েছে তারা কিন্তু পড়াশোনা করতে পারছেন না, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। শুধু তাই নয়, যারা একদম নিরাপদের সঙ্গে পড়াশোনা করতে আসছেন, ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসছেন, তাদের কোথাও একটা পরিবেশ নষ্ট হচ্ছে, এমনটাই কিন্তু বক্তব্য যুব মোর্চার। এবং যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খায়ের নেতৃত্বে এবং যাদবপুর যে সাংগঠনিক জেলা রয়েছে বিজেপির, তাদের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি ডাকা হয়। অধিকারী এবং অন্যান্য যারা রাজ্য স্তরের নেতারা রয়েছেন তারাও কার্যত এই মিছিলে অংশগ্রহণ করছেন। মিছিল ইতিমধ্যে প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে সরাসরি যাদবপুর থানা পর্যন্ত যাবে এবং সেখানে গিয়ে প্রতিবাদ দেখাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লাগাতার রাজ্য বিজেপির তরফ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু তারা চালাচ্ছেন। যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কার্যত নৈরাজ্যের পরিবেশ পরিস্থিতি তৈরি করা হচ্ছে, বিশৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি তৈরি করা হচ্ছে বারংবার। শুধু তাই নয়, নির্বাচনের আগে 2026 বিধানসভা বিজেপির তরফ থেকে যেটা স্পেসিফিক অভিযোগ, একদম বলবো তোমার দিদি, স্পেসিফিক অভিযোগ যে 2026 বিধানসভা নির্বাচনের আগে কার্যত বামেদের অক্সিজেন দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস তারা আঘাত করে বামেদের সঙ্গে এই পরিস্থিতি তৈরি করছে এবং এই পরিস্থিতির জন্য কার্যত দায়ী বামেরা এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল কংগ্রেস। এবং এই পরিস্থিতি নিয়েই কিন্তু যে প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচি কিন্তু ইতিমধ্যে এবং সামগ্রিকভাবে ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মিছিল, সেই মিছিল কিন্তু প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে সরাসরি যাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে কার্যত যাদবপুর থানার সামনে যাবে, থানার সামনে গিয়ে এই মিছিল শেষ হবে। এবং সামগ্রিকভাবে এই মিছিলে অংশগ্রহণ করছেন যুব মোর্চার রাজ্য সভাপতি, যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপির জেলা সভাপতি এবং দক্ষিণ কলকাতা জেলা বিজেপির যিনি সভাপতি রয়েছেন অনুপম ভট্টাচার্য, তিনিও কিন্তু তার
কার্যত এই মিছিলে উপস্থিত রয়েছে। বিরোধী দলনেতার নেতৃত্বে যে মিছিল, সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে সরাসরি যাদবপুর থানা পর্যন্ত যাবে। এই প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা যেরকম অংশগ্রহণ করছেন এবং যুব মোর্চার যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু অংশগ্রহণ করছেন। তিথি। বেশ, প্রীতির সঙ্গে শর্মিষ্ঠা ছিলাম, ধন্যবাদ জানাই। আপাতভাবে মিছিলের পরবর্তী ছবিটা অবশ্যই জানবো, আবার একটু আলোচনায় ফেরার চেষ্টা করি। প্রীতি ছিলেন আমাদের সঙ্গে। সুস্মিতাদির কাছ থেকে আমি একটু উত্তরটা নেওয়ার চেষ্টা করি। সুস্মিতাদি, মূলত বামেদের যদি বেনিফিট হয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও কি লাভ তুলতে পারবে শাসক তৃণমূল, নাকি একেবারে তাদেরকে ব্রাত্য রেখে রীতিমতো সেখানে কোথাও একেবারে বিজেপি, মানে এই যে স্যান্ডউইচ সেটিং তত্ত্বটা সামনে আসছে, কি বলছে কংগ্রেস? দেখুন, এবার যেটা বলছিলাম যে ঘটনাটা ঘটলো, পুলিশের ইন্টেলিজেন্স কি করছিল? শিক্ষামন্ত্রী যাচ্ছেন, সেখানে পরিস্থিতি কি, সেখানে কি পরিস্থিতি হতে চলেছে, পুলিশের ইন্টেলিজেন্স কোনো কাজ করছে না। তার মানে আমরা কি বলবো, আমাদের প্রশাসনিক অবস্থা কি একদম ভেঙে পড়লো? আজকে এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো? এই পরিস্থিতির সৃষ্টি হওয়ার আগে কেন, তাহলে কি আমরা বলবো এই পরিস্থিতিটা তৈরি হোক সেটা কি সরকার চাইছিল? তার কারণ আপনাদের কথার মাধ্যমেই উঠে আসছে যে রাজনীতির পাকচক্রে আজকে মোড় ঘুরে গেছে। আপনাদের ভাষায়, আমাদের ভাষায় না। আমরা যারা রাজনীতিটা করি আমরা মনে করছি যে জায়গায় রাজনীতিতে যার যেখানে লড়াই ছিল তার সেখানেই লড়াই আছে। আর একটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এই যে এবিভিপি এতদিন ধরে মনে করলো না যে যাদবপুরে তাদের যাদবপুরে ইউনিয়ন করতে হবে, তারা যাদবপুরকে দখল করতে হবে। হ্যাঁ, দাঁড়ান এক সেকেন্ড, আপনি দিক ঘুরিয়ে দিলে হবে না, আমাকে বলতে দিতে হবে। তার কারণ হচ্ছে এবার তাহলে এবিভিপি হঠাৎ করে কেন মাথা চাগার দিল? আজকে মাথা চাকার দিয়ে সেখানে গিয়ে এসএফআই এর পতাকা খুলে ফেলে দিচ্ছে। আজকে এই যে অতি বাম সংগঠনগুলোর সম্বন্ধে আজকে এই যে মন্তব্য করছে, আজকে যে মিছিলটা বার করেছে, এর দৃষ্টিভঙ্গি কি? তুমি আমাকে আগে বলো, এই মিছিলটা বের করার দৃষ্টিভঙ্গি কি? এই মিছিলটা বের করার পিছনে রহস্যটা কি? তাহলে কি আমরা কোনো জায়গায় এটা বলতে পারি না যে সেটিং তত্ত্বের কথা আমরা বারংবার বলে আসছি তৃণমূল এবং বিজেপির, এই বামেদের এই মানে এই আন্দোলনটাকে আজকে যাতে হ্রাস করা যায়, আজকে যাতে কমানো যায়, আন্দোলনটাকে দাবানো যায়, তার জন্য বিজেপিকে বলেছে মাথা চাকার দাও, তোমরা মাথা চাকার দিয়ে সেখানে গিয়ে আবার দখল করে সেখানে আবার নতুন একটা রাজনীতি করো। কার সাথে কার সেটিং এটা বোঝা কিন্তু খুব মুশকিল। তার কারণ হচ্ছে আমার মনে হয় 26-এ যখন আমরা ময়দানে উত্তীর্ণ হব, কিংবা এখন যে ময়দানে যে আমরা যে কার্যকলাপ করছি, আমাদের যে রাজনৈতিক যে সমস্ত প্রোগ্রাম রয়েছে, আমরা এককভাবেই করছি এবং এককভাবেই আমরা 6টা বিধানসভায় লড়েছি। আগামী 26-এ কি হবে সেটা হাইকমান্ড ডিসিশন নেবে, কিন্তু আমাদের লড়াইটা শাসক দলের বিরুদ্ধে যেমন ছিল আছে থাকবে। বলতে হয় যে এপিক নিয়ে এত সমস্যা তৈরি হচ্ছে, এটা তো শাসক তৃণমূল সামনে আনার পর অন্তত কংগ্রেস সোচ্চার হচ্ছে। না, আপনারা ভুল কনসেপ্ট তৈরি করছেন মানুষের মধ্যে, আপনারা ভুল ন্যারেটিভ তৈরি করছেন। রাহুল গান্ধী মহারাষ্ট্র নিয়ে কথা বলে, রাহুল গান্ধী কথা বলে, আমিও বলছি ছবি কথা বলে, আমিও বলছি তার 7 দিন পর আপনাদের প্রতিক্রিয়া গেল। আমি বলছি আমি ছবি কথা বলে। টুইট করেছে রাহুল গান্ধী বহু আগে, নির্বাচন কমিশনকে 5 বার চিঠি করেছে মহারাষ্ট্রের ইলেকশন নিয়ে, মহারাষ্ট্রে কি হয়েছে ঘটনা সেইটার উপরে ভিত্তি করে রাহুল গান্ধী এই কথাটা ধরার পরে আজকে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে এইভাবে বাইরে থেকে নাম উঠছে, বাইরে থেকে ভোটার ঢুকছে, এর সূত্রপাত রাহুল গান্ধী করেছেন। না তাহলে কি দাঁড়ালো যে রাহুল গান্ধীর থেকে বেশি প্রায়োরিটি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায়োরিটি দিয়ে সেখানে নির্বাচন কমিশন কাজ করছে? না, একদম না, একদমই না। তার কারণ হচ্ছে এইবার সেটা বলতে চাইছি হচ্ছে তার কারণ হচ্ছে আমরা যখন রাহুল গান্ধী যখন এই ঘটনাটি ধরেছেন তখন মহারাষ্ট্রের ইলেকশন হয়ে গেছে, যেমন একটা সামান্য কামতি বিধানসভা আপনাকে বলি, কামতি বিধানসভায় দেখা গেছে 30 লক্ষ নতুন ভোটারের নাম উঠেছে, 30 লক্ষ ভোটারের কথা। কিন্তু বিষয় হচ্ছে আমি রাজস্বীদার থেকে উত্তরটা নেব। রাজস্বীদা কি বলবেন?
এক নম্বর কথা হচ্ছে কংগ্রেস প্রথমত তার নিজের অবস্থান স্পষ্ট করুক, তারা তৃণমূলের সঙ্গে আছে না বামেদের সঙ্গে আছে। বার্তা Setting তো অলরেডি তো চলে সেটা তো গিয়েছে। আপনাদের মাথা ব্যথা আমি নয়। তো আপনার সঙ্গে কথা বলিনি। অলরেডি বার্তা চলে গিয়েছে উপনির্বাচনে কোনো রকম কোনো ক্যান্ডিডেট না দিয়ে, এবং মুখ্যমন্ত্রীর ভবানীপুরের উপনির্বাচনে কোনো ক্যান্ডিডেট না দিয়ে সেই একই দিনে শান্তিপুরে হওয়া নির্বাচনে আলাদা ক্যান্ডিডেট দিয়ে, এবং বাইরন বিশ্বাস নির্বাচন হওয়ার পরেই ঘোষণা হওয়ার আগেই, ফল ঘোষণা হওয়ার আগেই বলে দিচ্ছেন যে আমি তৃণমূলের ভোটে জয়যুক্ত হয়েছি। আর দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে এসএফআই আপনাদের আজকে দলের যেটা লোকেরা তো এপাং আজকে ওপাং এসএফআই ছপাং, একবার তৃণমূল গোটা থেকে বিজেপি, মমতা বিজেপি বন্দ্যোপাধ্যায় থেকে খোদ তৃণমূল, খোদ মানুষ কংগ্রেসের লোক confuse হয়ে ছিলেন। যাচ্ছে, গোটা কোন মানুষ কখন মমতা BJP গোটা করছে, তৃণমূলেরটাই কোন কংগ্রেস নেতা থেকে ভেঙে তৈরি কবে হয়েছে, তাই নিয়ে তৃণমূল কথা বলা হবে না। তৃণমূল হয়ে যাই হোক, যাচ্ছে। আজকে যে বামেরা যাদবপুরের কাণ্ড নিয়ে এত কথা বলছেন, একদিনের জন্য পশ্চিমবঙ্গের ভারতবর্ষের ইতিহাসে কোথাও 1989-এর তিয়েনামেন স্কোয়ারের ঘটনা নিয়ে একটি প্রতিবাদ কোনোদিন কোনো বামেদের কথা বলা হয়েছিল? তারা কি ছাত্র ছিলেন না যাদের ওপর ট্যাঙ্কার চালিয়ে দেওয়া হয়েছিল? এই রাজনীতিতে বিশ্বাস করে বামেরা, তাই জন্য গোয়েবলস প্রপাগ্যান্ডা নিয়ে কথা বলার অভ্যেসটা চিরকাল বামেদের ছিল, ভিকটিম কার্ড প্লে করা। আজকেও সেই একই খেলা সুন্দরভাবে খেলার চেষ্টা করে যাচ্ছে, এর থেকে আলাদা কিছু নয় তো। আমি মানবদের কাছে আসার চেষ্টা করবো। মানবদা, যাদবপুরকে সামনে রেখে শুধু তাই নেই, এর আগেও আমরা দেখেছি যে একাধিক আন্দোলন সংগঠিত করেছে বামেরা, কিন্তু বিষয় হচ্ছে তার উপর ভর করে আদৌ কি 26-এর রাজনীতিতে নিজেদেরকে অনেক বেশি, মানে আমি বলতে চাইছি বামেরা কি সেই জায়গাটা করতে পারবে? যদি তাই হয় তাহলে আমি একটা ছোট্ট এক লাইনের অঙ্কের কথা বলি, এই যে জেএনইউ আর জেইউ, সেক্ষেত্রে এদের পাঁচিল যথেষ্ট শক্তপোক্ত, সেই পাঁচিল টপকে অন্তত বামেদের দেখা যায় না কেন? আমি না তোমার প্রশ্নটাই বুঝতে পারলাম না। মানে এই যাদবপুর কাণ্ডে ছাত্রদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, এর সঙ্গে ভোট রাজনীতির সম্পর্ক কোথায়? আর এখানে প্রাসঙ্গিক, বলছো। এটা তো গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা চলছে। আসলে আমরা এখানে 26, 24 না 29 না 36 আমরা এই অঙ্কে এখানে নামিনি। ছাত্রদের ওপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি, ঠিক যেরকম আরজি করে একজন বোনের ওপরে যে নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলাম, আমরা ভোট অঙ্কের জন্য নামিনি। যাদবপুর আমাদের হোক কলম এইবার ছিল না? প্রশ্ন হচ্ছে রাজশ্রীবাবু বলবার সময় বলেছেন, উনি ওনার কথা বলেছেন, আমি একবারের জন্য বলিনি। এখন প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী বাবু এতদিন পরে এখানে নাবার কি প্রয়োজন ছিল? মানে আমার সবচেয়ে অদ্ভুত লাগে, এই রাজ্যের সবচেয়ে বড় মাওবাদী আজকে মাওবাদীদের বিরুদ্ধে মিছিলের রাস্তায় নেমেছে, দেখতে পাচ্ছে রাজ্যের মানুষ। কারণ একটা সময় মাও নেতা আকাশ বিকাশ তারা সবচাইতে যে স্টেটমেন্ট দিয়েছে যে মেদিনীপুরের পার্টি অফিস থেকে মাওবাদীদের লিফলেট পাওয়া গেছে, এ রাজ্যে মাওবাদীদেরকে আশ্রয় দিয়েছে, অস্ত্র আনতে সাহায্য করেছে এই শুভেন্দুবাবু এবং তার বাবা শিশিরবাবু। তাহলে এক মাওবাদী আর এক মাওবাদীর বিরুদ্ধে রাস্তায় নেমেছে, 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে যে আজকে সবচেয়ে বড় কথা যে বিজেপি রাস্তায় নেবে, যেটা কিসের ইস্যুতে রাস্তায় নেবে তারা নিজেরাই তো জানে না। তারা কি চাইছে? যে স্কুল কলেজ মানে বিশ্ববিদ্যালয় পড়াশোনাটা বন্ধ হয়ে যাক, বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতিটা সর্বকালের জন্য বন্ধ হয়ে যাক। যদিও এটা আরএসএস আর বিজেপির বহু পুরনো চিন্তা, বহু পুরনো নীতি, আজকে তারা এটা প্রয়োগ করতে চাইছেন। কি জন্য? মানে আজকে এই জন্য কি ওরা কি চাইছে? মানে যে ছাত্রের উপর অন্যায় হচ্ছে তার প্রতিবাদ তো ওরা চাইছে কি চাইছে না, এখানে ওরা চাইছে কি চাইছে না এটা ওদেরকেও পরিষ্কার করা উচিত। যে ছেলেটা আক্রান্ত হলো সেই ছেলেটার জন্য যে শিক্ষামন্ত্রী করলো তার গ্রেপ্তারি এবং ছেলেটা যাতে বিচার পায় তার দাবি কি তারা করছে কি করছে না, এই জায়গাটাও পরিষ্কার হওয়ার দরকার। কারণ ওনাদের অংশের ছাত্র নেতা, আমি দলের বললাম না এই কারণে, কারণ আমি জানি বিজেপির নিজস্ব কোনো ছাত্র সংগঠন নেই, ওনাদের অংশের ছাত্র নেতা এবিপিপি, তারা কি তাহলে কি ছাত্র রাজনীতিতে বিশ্বাস করে কি করে না, তারা চায় কি চায় না যে ইউনিভার্সিটি কলেজগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর অভ্যন্তরে ছাত্র রাজনীতি থাকুক কি থাকুক না, এটা তাদের পরিষ্কার করতে হবে। কারণ দ্বিচারিতা করছে ছাত্রদের সাথে। ঝন্টুদার কাছে অবশ্যই যাবো, কিন্তু এখান থেকে এতক্ষণ আলোচনা অন্তত এইবার যা উঠছে, মানে দেখা গেলো আমরা গুলিয়ে ফেলছি কিনা জানি না, কিন্তু এটাও গুলিয়ে দেওয়া হলো যে এবার কিন্তু শুধুমাত্র শিক্ষামন্ত্রী গ্রেফতারি, রীতিমতো তার কুশপুত্তি লেখা দেওয়া, এসব চলছে, ছাত্র সংসদ ভোট নিয়ে কেউ কথা বলছে না। ঝন্টুদা প্লিজ। না, মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো ঝন্টুদা। আমি আগে বলিনি, সঞ্চালিকা একজন চ্যানেলের দায়িত্ব নিয়ে মিথ্যে কথা বলছে। আমাদের ডে 1 থেকে এখানে প্রতিবাদ ছিল এবং এইবারও স্লোগানে আমাদের ছিল যে ছাত্র সংসদ নির্বাচন চাই। যদি ভুল না করি
গত আমি সপ্তাহে বলছি তোমাদের সে চ্যানেলে আমি দাবি ছিলাম, উঠছে আমার না। কথা শোনাও যে আমি তোমাদের এই চ্যানেলে তুমি বলেছিলাম বলো। কিনা লিঙ্ক কমিশনের নিয়ম এখন- অনুযায়ী প্রত্যেকটা সংসদের নির্বাচন চাই এই আমরা। এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা হতে চললো, একবারও আমার কোনো প্রশ্নের উত্তরে ছাত্র সংসদ নির্বাচনটা চাই রেখেই তুমি তো বিজেপির প্রতিনিধিত্ব করছো, তা তুমি সেটা বলো না কি? কিছু করছি আমি। আমরা তো পরিষ্কারভাবে আমার এই কাজটা আমি কথাটা খুব ভালো বলেছি করে জানি। এবং তোমার আমাদের মুখে প্লেস আমি ব্যানারের একবারও প্রত্যেকটা জায়গাতে শুনলাম ছাত্র না সংসদ আমাদের নির্বাচনের দাবি আছে। নির্বাচনের দাবিকে সামনে রেখে তোমার যদি আমরা সাহস থাকে গত শিক্ষামন্ত্রীর দাবি সপ্তাহে চাই। আমার ইন্টারভিউটা তোমাদের চ্যানেলে দেখাও। কখনো না, মানব দেখাও, তোমাদের কাছে তো রেকর্ড আছে। একদম শর্মিষ্ঠা, অবশ্যই শর্মিষ্ঠা, জন্টুদা কলেজ নির্বাচনে তোমরা ভাই কোথাও নেই, তোমরা কথা বলো। শর্মিষ্ঠা, হ্যাঁ, জন্টুদা, তোমাদের তো দমই নেই সমাজ নির্বাচন করা। আজ পর্যন্ত তোমাদের তো দমই নেই। কিছু আছে সিপিএম হ্যাঁ, শর্মিষ্ঠা, কথা বললে হবে। শূন্য কি ছাড়া- আছে কি আমি আছে জন্টুদার কথা শুনি, জন্টুদার কথা, জন্টুদা, please, শর্মিষ্ঠা, জন্টুদার কথা শুনে নি। হ্যাঁ, আমরা মূল বিষয় থেকে সরে যাচ্ছি। না। এটা অস্বীকারের জায়গা নেই যে ভারতবর্ষের সংসদীয় মাল্টি পার্টি ডেমোক্রেসিতে এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে নেতা তৈরির ফ্যাক্টরি, এবং তৃণমূল আগামীতে বাঙালি নেতা তৈরির ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়েছে। আমরা বারবার বলছি লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে অধ্যাপক হিসেবে, এবং এসএফআইও বলেছে, এবিভিপিও বলেছে, আমি বলছি দায়িত্ববান, ইভেন তৃণমূলের বহু টিএমসিপির বহু দায়িত্ববান নেতা বারবার ঠাউরে ঠাউরে বুঝিয়ে দিয়েছেন শাসক দলের মুখ্যমন্ত্রীকে যে নির্বাচনটা করুন দ্রুত। একদম। ঘুর পথে তৃণমূল যেভাবে ক্যাম্পাস গুলো দখল করে রেখেছে এটা চলতে পারে না। এর ক্রাইসিসটা হয়তো তৃণমূল আজকে ফলটা ভোগ করছে। আগামীতে বাঙালি রাজনীতিবিদ শূন্য হয়ে যাবে ভারতবর্ষের মাটিতে, এটা সবার মাথায় রাখতে হবে। দ্বিতীয়, আমি একটা জিনিস বারবার বলি শর্মিষ্ঠা, যে কেন শাসক দলের উপরে আঙ্গুলটা আসছে, কেন তাদের ইন্টেলিজেন্স ফেল, এটা ইচ্ছাকৃত। কারণ অনেকেই জানে না 365 দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্পেশাল ব্রাঞ্চের অফিসার ওখানে রিক্রুটমেন্ট করা থাকে। এটা বামেদের সময় মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডারে এটা আছে। তারপরে বুদ্ধবাবুকে ঢুকতে দেওয়ার সময় বাধাপ্রাপ্ত হলেন মুখ্যমন্ত্রী হিসাবে বাম সরকার, ইন্টেলিজেন্স ফেল। পরবর্তীকালে বিজেপির তখনকার মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ঢুকতে পারেননি, সেটা ইন্টেলিজেন্স ফেল স্টেট গভর্নমেন্টের। আজকে রাজ্যের শিক্ষামন্ত্রী আহত হয়েছেন 19 নম্বর আর্টিকেলে কোনো একটি পলিটিক্যাল পার্টি তার মাদার বা সংগঠন বা ডটার সংগঠন করতে পারে। এখানে তথাকথিত ছাত্ররা যে কায়দায় ভ্যান্ডালিজম করেছে সেটাও কন্ডেম করতে হবে মানবকে। দ্বিতীয়, ছাত্রদের উপরে শিক্ষামন্ত্রীর দল যে কাজটা করেছে সেটাও কন্ডেমেবল। হাইকোর্টের অর্ডারে আজকে কিন্তু এগুলো হচ্ছে প্রসিডিওর গুলো। শাসক দলের প্রতিনিধি স্বীকার করুক এখানে যে তারা কেন একেবারে আটটা এফআইআর করা হলো। একদম ফুরিয়ে গেছে, কারো কাছে যেতে পারছি না। আপনি সেই প্রশ্নটার উত্তর দিন তো। আজকে যে বিজেপি রাস্তায় নেমেছে এর উদ্দেশ্য না না, আর কারোর কাছে উত্তর দিতে আজকে পারছি না, একদম থামতে হবে, আমাকে তো শর্ট ক্লোজিং করতে হবে। সকলকে ধন্যবাদ জানাবো আজকে সানডে এডিটোরিয়ালে প্রত্যেকে আমাকে আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য, প্রত্যেককে ধন্যবাদ জানাবো। একদম এখানে শেষ করছি আজকের বিষয়বস্তু, সঙ্গে থাকুন কালকে।